আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এ যে প্রশ্নটি এসেছিল, আমরা সেই প্রশ্নটি সমাধান করব। আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নে বলা আছে হামিদ ট্রেডার্সের ব্যবসায়ে 2020 সালের জুন মাসে নিম্নোক্ত লেনদেন সম্পাদিত হয়। অর্থাৎ নিচের যেই লেনদেনগুলো রয়েছে সেটা হচ্ছে 2020 সালের জুন মাসের লেনদেনগুলো, তাই না? আচ্ছা, 2020 সালের জুন মাসে কি কি লেনদেন হয়েছে ভাইয়া? জুনের 1 তারিখে বলছে নগদ 80,000 টাকা এবং 1,30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। জুন মাসের 5 তারিখে বলা আছে ব্যবসায়ের প্রয়োজনে একটি টেবিল ক্রয় 18,000 টাকা। জুন মাসের 12 তারিখে বলা আছে চেকের মাধ্যমে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জুন মাসের 15 তারিখে বলা আছে বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা। জুন মাসের 30 তারিখে বলা আছে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 12,000 টাকা। এগুলো ছিল আমাদের লেনদেনগুলো, তাই না? আমাদের রিকোয়ারমেন্টে কি বলছে, ক খ গতে কি বলছে আমরা একটু দেখি। আমাদের ক নাম্বার প্রশ্ন যদি আমরা চলে যাই, প্রশ্ন নাম্বার ক নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপক হতে নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, আমি স্থায়ী সম্পত্তি কিনছি, স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করছি। এই যে আমি স্থায়ী সম্পত্তি কিনে স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করলাম, এই স্থায়ী সম্পত্তিটা কিনে অবচয় ধার্য করা পর্যন্ত আমার আসলে এখন ওই আসবাবপত্রের মূল্যটা বা স্থায়ী সম্পত্তির মূল্যটা আসলে আমার কত রয়েছে সেটা আমার কাছে এখন জানতে চেয়েছে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের প্রশ্নে আমরা একটা আসবাবপত্র কিনছিলাম। কয় তারিখে আমরা আসবাবপত্রটা কিনছিলাম ভাইয়া? আমরা এই যে ব্যবসায়ের প্রয়োজনে একটি টেবিল ক্রয় 18,000 টাকা, আমি একটা টেবিল কিনছিলাম এবং আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 1200 টাকা। তাহলে আমি যদি এখানে 18,000 টাকা থেকে 1200 টাকা বাদ দিয়ে দিতে পারি, তাহলে যেই টাকার অঙ্কটা থাকে সেটাই কিন্তু কি আমার স্থায়ী সম্পত্তির। আমাকে কি বলছে? নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি যদি আমার সম্পত্তির মূল্য থেকে অবচয়ের পরিমাণটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমার সম্পত্তির নিট মূল্য বা নিট ভ্যালুটা চলে আসে। তাহলে একটু খেয়াল করে যদি আমরা দেখি, এই যে দেখো, আমরা টেবিল ক্রয় করছি, এখান থেকে বাদ দিব হচ্ছে অবচয়ের পরিমাণ। এই যে টেবিল ক্রয় করছি, বাদ দিয়ে দিব বাদ অবচয়। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে দিই 18,000 টাকা থেকে 12,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে কত? 16,800 টাকা। কত টাকা? 16,800 টাকা। ওকে, এরপরে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। দেখো, আমরা এখন যেভাবে প্রশ্নগুলো সমাধান করছি, তোমরা যে সমাধানের ভিডিওটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ঠিক একই রকম ভাবে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা সৃজনশীল প্রশ্ন, প্রতিটা এমসিকিউ এইভাবে বিস্তারিতভাবে কিন্তু আমরা সমাধান করব এবং এই সমাধানগুলো শুধুমাত্র তোমরাই পাবা যারা হচ্ছে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করবো। অর্থাৎ এই যে দেখো, প্রতিটা প্রশ্নের শুরুতে আমরা একটা কিউআর কোড রেখেছি। তুমি যখনই এই কিউআর কোডটা স্ক্যান করবা, তখনই কিন্তু এই ক্লাসের ভিডিওটা তোমার সামনে চলে আসবে। এভাবে বইয়ে যতগুলো সৃজনশীল আছে ততগুলো কিউআর কোড আছে, যতগুলো সৃজনশীল আছে ততগুলো কিউআর কোড, যত টাইপের এমসিকিউ আছে ততগুলো কিউআর কোড আছে। তোমার যখনই এই প্রশ্নগুলো সমাধান করতে, এই ইজি অ্যাকাউন্টিং বইটা সমাধান করতে যে কোনো ধরনের সমস্যা হবে, তুমি সাথে সাথে কিউআর কোডটা স্ক্যান করবা। স্ক্যান করলেই কিন্তু কি তুমি তোমার যে কাঙ্ক্ষিত যেই ভিডিওটা যাবা, যে সমাধানের ক্লাসটা, সেটা কিন্তু তোমরা দেখতে পাবা। আচ্ছা, খ নাম্বারটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে জুনের 1 থেকে 15 তারিখের লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 1 থেকে 15 তারিখ, তাহলে 1, 5, 12, 15 এই তারিখের লেনদেনগুলো দিয়ে কি করতে বলছে? আমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। ওকে, ভালো কথা, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখা লাগবে, যে জিনিসগুলো আসলে আমরা একদমই মাথায় না রাখলেই নয়। এই ধরনের আলাপগুলো বা এই বেসিক কনসেপ্টগুলো আসলে আমরা বেসিকের পর্বে আলোচনা করেছি। তো তোমরা যারা বেসিকের উপরে যে কিউআর কোডটি রয়েছে, সেই কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা এই বেসিকগুলো দেখে ফেলতে পারবে। আমি জাস্ট অঙ্কের খাতিরে তোমাদেরকে অল্প একটুখানি বলে দিচ্ছি আর কি। আমাদের হিসাব হচ্ছে 5 প্রকার। এর মধ্যে হচ্ছে সম্পদ,
এর মধ্যে হচ্ছে সম্পদ ব্যয়, এই সম্পদ আর ব্যয় এই দুইটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা করব ডেবিট। যদি এই দুইটা জিনিস যদি আমার হ্রাস পায়, তাহলে সেটাকে আমরা করে দিব হচ্ছে ক্রেডিট। আবার আয়, দায় এবং মূলধন এই কয়েকটা জিনিস যদি আমাদের কখনো বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমাদের করতে হবে ক্রেডিট। যদি কখনো হ্রাস পায় তাহলে সেটাকে আমরা করে দিব হচ্ছে ডেবিট। জাস্ট সিম্পল এই জিনিসটা মনে রাখতে পারলে আসলে আমাদের অঙ্ক করাতে খুব একটা কঠিন কিছু মনে হবে না। আচ্ছা, তাহলে আমরা 1 তারিখের লেনদেনে সবার আগে আসবো। 1 তারিখের লেনদেনে আসলে আমাদেরকে কি বলছে নগদ 80,000 টাকা এবং 1,30,000 টাকার ব্যাংকে জমা নিয়ে আমাকে নগদ নিতে হয়েছে কত? নগদ নিছি হচ্ছে 80,000 টাকা। এই যে ভাই আমি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলাম, এর ফলে আমার আর কোনো কিছু ঘটুক আর না ঘটুক, আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে না? আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ কি হয়ে গেছে? বেড়ে গেছে, তাই না? আমরা সবাই জানি নগদান এটা একটা সম্পদ। নগদান এটা একটা কি সম্পদ। আমার ব্যবসায় নগদের পরিমাণ বাড়ছে, তাহলে নগদ বাড়লে নগদ একটা সম্পত্তি বৃদ্ধি পাইলে আমরা সেটাকে কি করি? সম্পত্তি বৃদ্ধি পাইলে আমরা সেটাকে ডেবিট করি। তাহলে আমরা এখানে কি করে দিব? নগদান হিসাবকে আমরা অবশ্যই ডেবিট করে দিব। এরপরে দেখো ব্যাংক ঋণ নিছি আমি, এই যে ব্যাংক ঋণ। এখন এই ব্যাংক ঋণটাকে তুমি দুই ভাবে লিখতে পারো। দেখবা কি কোনো জায়গায় এই ব্যাংক ঋণটাকে আসলে ব্যাংক হিসাবে লেখা হয়, কোনো জায়গায় এই ব্যাংক ঋণটাকে আসলে নগদান হিসাবে লেখা হয়। এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া সঠিক কোনটা, আসলে কোনটা লিখলে আসলে একদমই ব্যাপারটা নির্ভুল অবস্থায় থাকে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব লিখলে। তার কারণ আমাদের ফিনান্সে ঋণ আমানত সৃষ্টি নামের একটা টার্ম আছে, বা ঋণ আমানত সৃষ্টি নামের একটা পয়েন্ট আছে। ঋণ আমানত সৃষ্টি জিনিসটা কি? যে আমি যখন ব্যাংক থেকে টাকা ধার নেই, ব্যাংক কিন্তু ওই ধারের টাকাটা, লোনের টাকাটা, ঋণের টাকাটা, এটা কিন্তু ব্যাংক আমাকে নগদ ক্যাশে আমার হাতে দেয় না। ফর এক্সাম্পল, আমি ব্যাংক থেকে 2 লাখ টাকা ধার চাইলাম, ব্যাংক কিন্তু এই 2 লাখ টাকা আমার হাতে কিন্তু নগদ দিবে না, যে নাও চল তুমি 2 লাখ টাকা ধার চাইছিলে না, 2 লাখ টাকা তুমি নাও। সে কি করবে? আমার নামে ওই ব্যাংকে যেই হিসাব রয়েছে ওই হিসাবে টাকাটা জমা করে দিবে। তার মানে কি, আলটিমেটলি ব্যাংক থেকে ঋণ নিলে আমার ব্যাংকের টাকার পরিমাণ কিন্তু বাড়ে। খেয়াল করে, আমি যদি ব্যাংক থেকে টাকা ঋণ নেই তাহলে আমার ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এইখানে আমার আরেকটা জিনিস তাহলে বৃদ্ধি পাইলো, এখন ব্যাংক বৃদ্ধি পাইলো। আচ্ছা দেখো, ব্যাংক এটাও কিন্তু একটা সম্পদ, এবং যখনই আমার ব্যাংক নামের সম্পত্তি বাড়লো এটাকে আমার কি করে দিতে হবে? এটাকে আমার ডেবিট করে দিতে হবে, কারণ সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট। আচ্ছা, এই যে ব্যাংকের টাকা যে বাড়ছে, কেন বাড়ছে ভাইয়া? আমি ব্যাংক থেকে ঋণ নিছি, এই জন্য আমার ব্যাংকের টাকা বাড়ছে। তাহলে এইখানে আমরা আরেকটা হিসাব পাবো, সেটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ এটা একটা দায়, অর্থাৎ আমি কারো কাছ থেকে টাকাটা সাময়িক সময়ের জন্য নিয়েছিলাম, আমার কিন্তু ভবিষ্যতে তাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এই যে ভবিষ্যতে আমার কাউকে কোনো কিছু দিয়ে দিতে হবে, এইটাকেই কিন্তু আমরা আসলে দায় বলি। তাহলে দায় বৃদ্ধি পেলে কি করতে হয়? ক্রেডিট। তাহলে এটাকে আমরা ক্রেডিট করে দিব। এখন এই যে মালিক কত টাকা, 80,000 টাকা ব্যবসায় নগদ দিছিল, এটা তো মূলধন। আমরা সবাই জানি যে মালিক ব্যবসায়ে যেই পরিমাণের অর্থ বা সম্পত্তি দেয় ওইটাকে আমরা বলি হচ্ছে মূলধন। তো এই যে নগদ 80,000 টাকা, আমরা তো এটা বুঝলাম যে এই 1,30,000 টাকা না হয় ব্যাংক দিছে, কিন্তু এই 80,000 টাকা এটা তো মালিক দিছে। তাহলে মালিক যদি ব্যবসায় টাকা দেয় ওটা কি হিসাব হয়? ওটা হয়ে যায় মূলধন হিসাব। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কি? মূলধন হিসাব। মূলধন হিসাব বৃদ্ধি পেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে পক্ষগুলো কি কি পাইলাম? নগদান হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক ঋণ হিসাব, মূলধন হিসাব, তাই না? তাহলে আসো আমরা একটু উত্তরের দিকে চেক করব যে আমরা যতটুকু যা করলাম সবকিছু কি ঠিক মতো করলাম কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি তাকাই, এই যে দেখো নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট,
মূলধন হিসাব ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এত ব্যাখ্যা আকারে আসলে তোমাদেরকে বোঝানোর দরকার ছিল না, কিন্তু এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে আমি আসলে তোমাদেরকে প্রতিটা প্রশ্ন এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করেই তোমাদেরকে বোঝাবো। হয়তো এতে করে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, যারা ভালো স্টুডেন্ট আছো তারা হয়তো বা কিছুটা বিরক্ত হতে পারো যে ভাইয়া এত লম্বা ভিডিওর কোনো দরকার ছিল না, সংক্ষেপে করলে ভালো হইতো। কিন্তু আসলে আমি চাই যে সবাই শিখুক, যারা ভালো পারে, যারা ভালো ছাত্র ভালো শিক্ষার্থী সে তো এমনিতেই পারলো, যারা তুলনামূলক দুর্বল আছে তারাও যেন খুব সুন্দরভাবে খুবই সহজবোধ্যভাবে আসলে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা অঙ্ক করতে পারে, প্রতিটা অঙ্ক বুঝতে পারে। এই জন্যই কিন্তু আসলে আমি এত ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি এবং এজন্যই কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে কি 5 তারিখে বলা আছে ব্যবসায়ের প্রয়োজনে একটি টেবিল ক্রয়। ভাইয়া ব্যবসায়ের ব্যবহারের জন্য আমি কোনো একটা সম্পত্তি কিনছি, যেহেতু টেবিল এটা একটা আসবাবপত্র, একটা কাঠের তৈরি জিনিস, তার মানে এটা একটা আসবাবপত্র, তাই না? তাইলে আমি আসবাবপত্র কেনার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাইয়া আমি আসবাবপত্র কেনার ফলে আমার ব্যবসায়ে আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট করতে হয়, আমি আসবাবপত্র হিসাব ডেবিট করে দিলাম। ওকে ফাইন। এই যে আসবাবপত্রটা কিনছি, কিভাবে কিনছি? আমাকে কি কোনো কিছু বলে দিছে? আমি নগদে কিনছি, ব্যাংকের মাধ্যমে কিনছি, বাকিতে কিনছি? কোনো কিছুই আমাকে বলে নেই। কোনো কিছু না বলে দেওয়ার কারণে আমি আসলে এটাকে ধরেই নিব নগদ, তাহলে নগদান হিসাব। তাহলে আমি আসবাবপত্র কেনার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, এবং যখনই আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, আমার নগদান হিসাবটা কমে যাচ্ছে, তাই না? তাহলে নগদান হিসাব কি করে দিব? ক্রেডিট করে দিব। তাহলে নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এরপরের লেনদেনে আমরা আসবো। বলা আছে চেকের মাধ্যমে 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আমি পণ্য ক্রয় করছি কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। দেখো, পণ্য ক্রয় ও নিজেই একটা ব্যয়, মানে আমি পণ্য যেভাবেই ক্রয় করি, আমি পণ্যটা নগদে ক্রয় করতে পারি, পণ্যটা আমি ব্যাংকের মাধ্যমে কিনতে পারি, পণ্যটা আমি বাকিতে কিনতে পারি, হোয়াট এভার, আমি যেভাবেই পণ্যটা কিনি না কেন, পণ্য ক্রয় করেছি মানেই, পণ্য ক্রয় সংগঠিত হয়েছে মানেই আমার একটা ব্যয় কিন্তু হয়ে গেছে। এই আমার একটা কি হয়ে গেছে? আমার কিন্তু একটা ব্যয় হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এই ব্যয়টার নাম কি ভাইয়া? এই ব্যয়টার নাম হচ্ছে ক্রয় হিসাব। এই ব্যয়টার নাম কি? এই ব্যয়টার নাম হচ্ছে ক্রয় হিসাব। আচ্ছা, এই যে আমি পণ্য কিনে নিয়ে আসলাম, দেখো তো ভাইয়া, তোমাকে যদি আমি বলি যে যাও তুমি দোকানে গিয়ে 5টা চিপস কিনে নিয়ে আসো, তুমি কি করবে? 5টা চিপস নিবা, 5টা চিপসের সমপরিমাণের মূল্য তুমি দোকানদারকে পরিশোধ করবা। তার মানে পণ্য কেনার সময় আমাকে মূল্য পরিশোধ করতে হয়। এখন এই মূল্যটা আমি চাইলে নগদে পরিশোধ করতে পারি, ক্যাশ দিব, একদম পকেট থেকে টাকা বের করে ক্যাশে টাকাটা দিয়ে দিলাম, এটা হইতে পারে। আবার আমি যদি এমন কোনো একটা জায়গা থেকে কেনাকাটা করতে যাই যেখানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ আছে, হয়তো আমি আমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবো, বা আমি হয়তো আমার যেই মোবাইল ফাইন্যান্সিংয়ের যেই বিকাশ বা রকেট এই জাতীয় জিনিসগুলো দিয়ে হয়তো আমি পেমেন্টটা করতে পারবো। আর যদি ওই দোকানটা আমার খুব পরিচিত হয়, তাহলে আমি তাকে বলতে পারবো যে ভাইয়া আমি আপনাকে টাকাটা আগামীকালকে দিব, বা 2 দিন পরে দিব, বা সন্ধ্যার পরে দিব, তাই না? এই 3টা মাধ্যমেই কিন্তু আমি আসলে পণ্যটা পারচেস করতে পারি। এইখানে আমাকে বলে দিছে আমি পণ্যটা ক্রয় করছি চেকের মাধ্যমে। এখন তুমি চিন্তা করো, পণ্য কেনার ফলে আমি যদি চেক দিয়ে টাকাটা পেমেন্ট করি, ফর এক্সাম্পল আমি 20,000 টাকার পণ্য কিনছি, আমার ব্যাংকে আগে টাকা ছিল 4,80,000 টাকা, আমি এই 20,000 টাকা দিয়ে পণ্য কেনার ফলে আমার ব্যাংকে এখন টাকা থাকবে কত? 4,80,000। আমার ব্যাংকের টাকা কিন্তু কমে 4,60,000 হয়ে যাচ্ছে। তার মানে আমি ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয় করলে আমার ব্যাংকের টাকাও আসলে কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে, তাই না? ব্যাংক হিসাব ক্রেডিট আর ব্যয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। ওকে, তাইলে আমরা এখানটা একটু খেয়াল করে দেখি। এই যে দেখো, ক্রয় হিসাব আর কি হিসাব ভাইয়া? ওকে, তাহলে এই যে ক্রয় হিসাব আর ব্যাংক হিসাব, ডেবিট আর ক্রেডিট। ওকে, এরপরের লেনদেনটায় আমরা যাব। আচ্ছা, এরপরের লেনদেনে আমাদেরকে কি বলছে? 15 তারিখে বলছে বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা।
দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান সে যেমন নিজের প্রয়োজনে পণ্যদ্রব্য ক্রয় করে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সে কিন্তু পণ্যদ্রব্যগুলো বিক্রয় করে থাকে। তাহলে আমি মনে করো পণ্যটা বিক্রি করলাম, যে কোনো একজন ব্যক্তি আসলো আমার কাছ থেকে পণ্যটা কিনে নিয়ে চলে গেল। এখন পণ্য বিক্রয় এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটা আয়। তা আমিও পণ্যটা বিক্রি করছি, এটা আমার জন্য একটা কি হয়েছে, আমার জন্য এটা একটা আয় হয়েছে। তাহলে এই আয়টার নাম কি ভাইয়া? এই আয়টার নাম হচ্ছে বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব, বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। ওকে ফাইন, ক্রেডিট করে দিলাম, ক্রেডিট করলাম। এখন এই পণ্যটা বিক্রি করে আমি কি টাকা পাইছি? আমাকে বলছে বাকিতে পণ্য বিক্রয়, অর্থাৎ আমি পণ্যটা বিক্রি করছি এখনো টাকা পাইনি। আমি পণ্যদ্রব্য বিক্রি করছি কিন্তু এখন আমি কি পাই নাই, টাকা পাইনি। তাহলে ভবিষ্যতে টাকা পাবো। এই যে আমি যখন বাকিতে পণ্য বিক্রি করে ফেলি, অর্থাৎ তাৎক্ষণিক আমি টাকা পাই না, এরকম একটা কমিটমেন্টে আমি পণ্যটা বিক্রি করছি যেখান থেকে আমি আসলে ভবিষ্যতে টাকাটা পাবো। আমাকে বলে দিচ্ছে যে ভাই আমি আপনাকে টাকাটা পরবর্তী সময়ে দিয়ে দিব। এই যে আমি ভবিষ্যতে টাকা পাবো, এই যে আমি যার কাছে টাকাটা পাবো তার নাম হচ্ছে দেনাদার, বা আমরা অনেকে এটাকে আসলে প্রাপ্য হিসাব বলি। দেনাদার বা প্রাপ্য হিসাব, এটার ইংরেজি হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। ইংরেজি হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল। তো এই দেনাদার প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল এটা হচ্ছে একটা সম্পদ। তাহলে আমার সম্পত্তি বাড়লে আমরা ডেবিট করে দিই। তাহলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, ওরা প্রাপ্য হিসাব লিখছি আমরা বইতে, তুমি চাইলে এখানে দেনাদার লিখতে পারবা। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু দুইটা নামই তোমাকে বলে দিলাম, দেনাদার বা প্রাপ্য হিসাব, ডেবিট এবং ক্রেডিট। তাহলে দেখো আমরা খুব চমৎকারভাবে কিন্তু ভাইয়া খ নম্বর প্রশ্নটাও বুঝে ফেললাম, তাই না? খ নম্বর প্রশ্নটাও বুঝে ফেললাম। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ক। বলা আছে জুন 2020 তারিখে, জুন 2020 তারিখে 2030 তারিখ, জুন 2020 সালের কত, জুন 30 তারিখে হামিদ ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া কি বের করতে বলছে? সোজা কথা মালিকানা সত্ত্ব। এরকম যদি আমাকে বছর শেষে মালিকানা সত্ত্ব বের করতে বলে, তোমাদেরকে একটা সূত্র শিখাই দিই। মালিকানা সত্ত্ব আমরা আসলে বের করতে পারি দুইটা সূত্র দিয়ে। মালিকানা সত্ত্ব আমরা বের করতে পারি দুইটা সূত্র ব্যবহার করে। একটা হচ্ছে সম্পদ বিয়োগ দায় সমান সমান মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, ভাইয়া সম্পদ বিয়োগ দায়, সম্পত্তি থেকে দায়টা বাদ দিয়ে দিব, তাহলে আমার কি চলে আসবে? আমার চলে আসবে হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এইটা ছাড়াও আমরা আসলে আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, সেটা হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। উত্তোলন আমরা এই সূত্রটা ব্যবহার করেও চাইলে আমরা মালিকানা সত্ত্ব ব্যবহার বের করতে পারি। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমাদের জন্য তো প্রথম সূত্রটাই মনে হয় ভালো, কারণ প্রথম সূত্রটা ছোট আছে, দ্বিতীয় সূত্রটা একটু বড় দেখতে, তাই না? এটা মনে হইতে পারে তোমার কাছে, কিন্তু আসলে আমাদের জন্য দ্বিতীয় সূত্র ব্যবহার করাটা আসলে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দ্বিতীয় সূত্রটা দেখতে বড় হইলেও আসলে এটার অ্যাপ্লিকেশনটা সহজ, আমরা এটাকে সহজে প্রয়োগ করতে পারি। কিভাবে একটু খেয়াল করে দেখো, আমাকে এই জায়গা থেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার মূলধন আছে কি কি। মূলধন আছে হচ্ছে এই যে মালিক নগদ দিছে 80,000 টাকা, এটা হচ্ছে আমার জন্য মূলধন। তাহলে মূলধনের এখানে আমি লিখলাম 80,000, দাঁড়াও একটু লিখে দিই। মূলধনের এখানে আমরা লিখলাম কত টাকা, 1 2 3 4, 80,000 যোগ আয়। আমার এখানে আয়ের পরিমাণ কি কি দেওয়া আছে দেখো, আয়ের পরিমাণ শুধুমাত্র একটা দেওয়া আছে, বাকিতে পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি 40,000, 1 2 3 4, 40,000 মাইনাস ব্যয়। আমার এখানে ভাইয়া ব্যয়ের পরিমাণ কি কি দেওয়া আছে দেখো, আমার এখানে ব্যয় দেওয়া আছে হচ্ছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় 20,000 টাকা, আর হচ্ছে আসবাবপত্র অবচয় 12,000 টাকা। তাহলে 20,000 যোগ হচ্ছে 1200, তাহলে আসে হচ্ছে 21,200 টাকা। কত টাকা? 21,200 টাকা।
এটা আমরা বাদ দিয়ে দিব। আমার এই প্রশ্নে উত্তোলনের পরিমাণ দেওয়া নাই, না দেওয়ার কারণে আমরা উত্তোলনের পরিমাণ লিখব না, না লিখে শুধুমাত্র এই কয়েকটা জিনিস আমরা আসলে যোগ বিয়োগ করে দিব। এই যে দেখো, মূলধন বাদ দিলাম ক্রয়, যোগ করলাম হচ্ছে বিক্রয়, বাদ দিলাম অবচয়। তুমি চাইলে এই ক্রয় আর অবচয় একসাথে এসে বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পুরোটা তুমি যখন যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে ৯৮,৮০০ টাকা। তাহলে আমাদের হামিদ ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে ৯৮,৮০০ টাকা। তাহলে একটু আমরা খেয়াল করে দেখি ভাইয়া, এটাই হচ্ছে কি আমাদের চট্টগ্রাম বোর্ড ২০২৩ এই প্রশ্নটার সমাধান। আমরা ধীরে ধীরে এইভাবে কি করব, আমাদের বিগত বছরের সকল প্রশ্নগুলোর সমাধান আমরা করে ফেলব, এবং এই সমাধানের ভিডিওগুলো তুমি দেখতে পাবা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ে যেই কিউআর কোডগুলো দেওয়া রয়েছে সেই কিউআর কোডগুলোর মাধ্যমে। তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।